নেজাল সার্জারি। যে প্রথমে হিমোরেজ হবে, হিমোরেজ হয়ে ওই যে দুইটা পর্দা রেখে দিলাম না, এর মাঝখানে ব্লাড জমে যাবে, এটাকে বলে সেপ্টাল হিমাটোমা। সেপ্টাল হিমাটোমা কিছুই করলাম না, ইনফেকশন হয়ে সেপ্টাল অ্যাবসেস হয়ে যাবে। সেপ্টাল অ্যাবসেস হয়ে গেলে এটা বাস্ট হয়ে যাবে, পুজ বের হয়ে যাবে, তখন এটা ছিদ্র হয়ে যাবে। তাহলে হিমোরেজ, সেপ্টাল হিমাটোমা, সেপ্টাল অ্যাবসেস, সেপ্টাল পারফোরেশন, এই হলো সিকোয়েন্স অফ টেলিং কমপ্লিকেশন। এই সিকোয়েন্সে বলবো হেমাটোমা হবে সেপ্টাল হেমাটোমা, সেপ্টাল অ্যাবসেস, সেপ্টাল পারফোরেশন। তারপরে এক্সটার্নাল ডিফর্মিটি হতে পারে, স্যাডেল নোজ ডিফর্মিটি। স্যাডেল কি জিনিস তোমার জিজ্ঞেস করবে, এটা ইতিহাসে, এটা কি ইতিহাস, ঘটনা কি? ঘোড়া যে বসায় জায়গায়, এখানে একটা সিট লাগায় কাঠের পিঠের মধ্যে, ওইটা এরকম একটু গর্ত করা থাকে যাতে বসতে সুবিধা হয়। সামনে একটা ওই মোটরসাইকেল হোন্ডার সিটের মতো, সামনের দিকে একটু উঁচু, পিছনের দিকে একটু উঁচু, মাঝখানে বসলো যাতে পিছনের দিকে না যাও, সামনের দিকে না যাবে। দিস ইজ কল্ড স্যাডেল। ঘোড়ার উপরে লাগাইতে হবে মানুষ। এইটার নাকটাও এরকম হয়ে যাবে, যে এটাও খাড়া আছে, এটাও খাড়া আছে, মাঝখানে এরকম একটা গর্ত হয়ে যাবে। স্যাডেল নোজ ডিফর্মিটি। টিপ ডিপ্রেশন, টিপটা খাড়া আছে, এটা বোঝা হয়ে গেল বিছানে। এগুলো হলো এক্সটার্নাল ডিফর্মিটিস। আরেকটা হলো যে ফ্ল্যাপি সেপ্টাম, যেটা বাতাস নিলে পক পক করে কাঁপতে থাকে, কারণ মাঝখানে বোনও নাই, কার্টিলেজও নাই। বাতাস যখন যাবে, সেপ্টামের ভিতরে কার্টিলেজও নাই, বোন নাই, এটা এরকম নড়াচড়া করবে, পত পত শব্দ করবে, এটা হলো ফ্ল্যাপিং অফ দ্য সেপ্টাম। These are the complications of septal surgery. তারপরে নোজ রিলেটেড হাজারো কোয়েশ্চেন আছে, এপিস্টেক্সিস, তারপরে লিটল সেরিয়া, কিসেলবার্গ প্লেক্সাস, তারপরে নেজাল পলিপ, অ্যান্ট্রোকোনাল পলিপ, ইথমার্ডাল পলিপ, ঠিক আছে না, রাইনোস্পোরিডিওসিস, তারপরে হলো সাইনোসাইটিস, তারপরে নেজোফেরেঞ্জিয়াল এনজিওফাইব্রোমা, নেজোফেরেঞ্জিয়াল কার্সিনোমা। নাকেই তো 1,00,000 কোয়েশ্চন আছে। টনসিল কঠিন, আমি পারি না। টনসিলে তোমার ক্রনিক টনসিলাইটিস দেওয়া হবে, বলা হবে যে এক্সামিন দ্য থ্রট অফ দিস পেশেন্ট, গলা পরীক্ষা করো। তখন তুমি পেশেন্টের পারমিশন নিয়ে হা করে প্রথমে দেখবা, ইন্সপেকশন, তারপরে টাং ডিপ্রেসার দিয়ে দেখবা, দুইটা টাং ডিপ্রেসার দিয়ে, একটা জিহ্বায় দিবা, একটা অ্যান্টেরিয়র পিলারে চাপ দিবা, তারপরে তার ইনডাইরেক্ট লেরিঙ্গোস্কোপি করবা, আর লাস্টে এক্সামিনেশন অফ দ্য নেক, সার্ভাইকাল লিম্ফ নোড পালপেট করবা। ডায়াগনোসিস কি? ক্রনিক টনসিলাইটিস। কি কি সাইন দেখে বললাম? একটা হলো টনসিলস আর এনলার্জড অর ফাইব্রোজ, দুইটা একসাথে হতে পারে না। এনলার্জড হলে এনলার্জ বলবা, ফাইব্রোজড হলে ফাইব্রোজড বলবা, যেটা পাইবা ওইটা বলবা। এনলার্জড এন্ড ফাইব্রোজড বললেই ফেল, কারণ টনসিল ইনফেকশন হইতে হইতে, ফাইব্রোসিস হইতে হইতে চিকন হয়ে যায়, দেখাই যায়, এটাও ক্রনিক টনসিলাইটিস। আর বড় হইতে হইতে একদম কিসিং টনসিলাইটিস যদি হয়ে যায়, দুইটা একটা সাথে একদম লেগে যায় মাঝখানে, এটাও ক্রনিক টনসিলাইটিস। আর কি হবে? অ্যান্টেরিয়র ফসাল পিলারটা কনজেস্টেড হবে, আর inspissated pus will come out from the crypts on pressure over the anterior pillar.
আর এনলার্জ নন টেন্ডার পালপেবল জুগুলো ডায়াগ্যাস্ট্রিক লিম্ফ নোড। এই চারটা কার্ডিনাল সাইন বলবা একদম মুখস্থ, উল্টাপাল্টা হবে না, তাইলে your diagnosis is established. এখন তোমাকে টনসিলের উপর ঝড় তুলবে। টনসিল আর কি আছে, what is what layers ring, what are the indication of tonsillectomy, what are the contraindication of tonsillectomy, what are the methods of tonsillectomy, what are the complications of tonsillectomy, what are the post-operative management of tonsillectomy, what are the types of hemorrhage, reactionary, secondary, how will manage reactionary hemorrhage after tonsillectomy. প্রশ্নের শেষ নাই, সবগুলো পড়তে হবে। তারপরে তোমাকে ধরবে যে ট্রিকি কোয়েশ্চেন, যেগুলো ডায়াগনস্টিক কই থাকে, লোকেশন কি, তারপরে এটার নাম যেগুলো ডায়াগনস্টিক হইলো কেন, এটার নাম থানা রোডও তো হইতে পারত, তাই না? তারপরে লন্ডন হাউস নাকি না ক্যাফে মেট্রো হইতে পারত। এখন নতুন কি বাইরে হয়েছে হোটেল, পিৎজা হাট, ডমিনোস পিৎজা আসে না? আচ্ছা, তাহলে যেগুলো ডায়াগনস্টিক কেন তোমাকে জানতে হবে। ইন্টারনাল জুগুলার ভেইন অ্যান্ড ডায়াগনস্টিক মাসলের যেখানে ইন্টারসেক্ট করছে এই জায়গার উপরে লিম্ফ নোডটা বসে আছে, এই জন্য এটার নাম জুগুলো ডায়াগনস্টিক লিম্ফ নোড। এটা লেভেল কত, 1 না 2? লেভেল পড়তে হবে, তোমাদের বইতে আছে দেখবা। না আমি বলবো না, পড়া তোমাদের শেষ পড়াশোনা। এখন তোমরা ডাক্তার হয়ে যাওয়ার কথা ছিল, তাই না? পরীক্ষা দিয়া নভেম্বরে পরীক্ষা দিলে এখন রেজাল্ট হয়ে যেত না? লেভেল আমি ভুলে যাই প্রায়, লেভেল 1 2 3 4 5 6 7 আছে, এই সব হলো লেভেল। আচ্ছা, তারপরে বলবে যে এই লিম্ফ নোড টনসিলের লিম্ফ নোড কেন, টনসিলের সাথে এর সম্পর্ক কি? টনসিলে কোনো ইনফেকশন হলে ওই ইনফেকশনটা ট্রাভেল করে এই লিম্ফ নোডে চলে আসে, এই জন্য এটা ফুলে যায়। অ্যাকিউট হইলে কি হবে, টেন্ডার হবে, আর ক্রনিক হইলে নন টেন্ডার হবে। তারপরে তোমাকে ধরবে লিম্ফ নোড এবং টনসিলের ডিফারেন্স। টনসিলের এফারেন্ট নাই, ইফারেন্ট আছে, লিম্ফ নোডের এফারেন্ট ইফারেন্ট আছে। টনসিলের কর্টেক্স মেডালও নাই, লিম্ফ নোডের আছে। টনসিলের এক পাশে ক্যাপসুল আছে আর একদিকে এপিথেলিয়াম লাইনিং, আর লিম্ফ নোডের সব দিকেই ক্যাপসুল আছে। টনসিলের মধ্যে ক্রিপ্ট আছে, এরকম গর্ত আছে, নদী নালা, এটা হলো ক্রিপ্টস, টনসিলে আছে, লিম্ফ নোডে নাই। ক্রিপ্ট, সবচেয়ে বড় ক্রিপ্টের নাম কি? ক্রিপ্টা ম্যাগনা, ম্যাগনা নদী দিয়ে আমরা তুলনা দিই। সবচেয়ে বড় নদী কোনটা তাও বলতে পারে না, পদ্মা তো শুকায় গেছে। যে সবচেয়ে বড় ওয়াইড নদী হলো মেঘনা, লংগেস্ট হলো পদ্মা। আচ্ছা, তাহলে সবচেয়ে বড় নদী হলো মেঘনা, তাহলে মেঘনার নাম মনে রাখতে হবে যে ক্রিপ্টা মেঘনা। আচ্ছা, এই ক্রিপ্ট থাকার সুবিধা কি আর অসুবিধা কি? ক্রিপ্ট থাকলে সারফেস এরিয়া বেড়ে যায়, তাইলে তার কাজ বেশি হয়। টনসিলের কাজ কি? অপারেশন করা নাকি? টনসিলের কাজ হলো অপারেশন করে আমরা 2-4টা পয়সা পাই। টনসিলের কাজ হলো লিম্ফোসাইট প্রোডাকশন করা, ইমিউনিটিতে কাজ করে। কিন্তু যখন নিজেই অসুস্থ হয়ে যায়, ইনফেকশন হয়ে যায়, বারবার গলা ব্যথা করে, তখন এটাকে
আমরা ফেলে দিই। তারপরে আর কি রইল বাকি? হ্যাঁ, অপারেশন কি কি মেথড? ডিসেকশন মেথড আছে, কবলেশন আছে, লেজার আছে, ডায়াথার্মি দিয়ে করি আমরা। তারপরে কমপ্লিকেশন কি? রিঅ্যাকশনারি হেমোরেজটা বেশি ইম্পর্টেন্ট। কি কারণে হয়? স্লিপিং অফ লাইগেচার, তারপরে ডিসলজমেন্ট অফ ক্লট, পোস্ট অপারেটিভ রাইজ অফ ব্লাড প্রেশার, এইসব কারণে টনসিলের রিঅ্যাকশনারি হেমোরেজ কখন হয়? আফটার অপারেশন উইদিন 24 আওয়ার্স। কি করতে হবে? গজ দিয়ে চেপে ধরতে হবে হাইড্রোজেন পারঅক্সাইড মিশিয়ে। যদি বন্ধ হয় ভালো, বন্ধ না হইলে অর্টিকল দিতে হবে, ট্রিটিং সার্জনকে জানাতে হবে, অ্যানেস্থেটিস্টকে জানাতে হবে। ওটিতে নিয়ে অজ্ঞান করে ব্লিডিং ভেসেলকে লাইগেট করতে হবে অথবা কটারি করে বন্ধ করে দিতে হবে। সাথে ব্লাড ম্যানেজ করতে হবে, ফ্লুইড দিতে হবে যাতে শকে না চলে যায়। এটা হলো তোমাদের ম্যানেজমেন্ট যারা ডিউটি ডাক্তার থাকবে আফটার অপারেশন। আর লাইগেট করবে এসে যে সার্জন অপারেশন করছে অথবা অন্য কোনো সার্জন, সাথে অ্যানেস্থেটিস্ট। কি অ্যানেস্থেটিস্ট? জুনিয়র না সিনিয়র? কেন জুনিয়রের কেন অপমান করবা? হোয়াই? কি কারণ? না, সিনিয়রে তুমি বিশ্বাস করবা কেন? এক্সপেরিয়েন্সের দাম আছে নাকি? কি এক্সপেরিয়েন্স? অনেকবার এইসব কাজ করছে নাকি? না, সিনিয়র অ্যানেস্থেটিস্ট হলে বুঝতে পারবে, লেরিক্সে ঢুকে যায়, ঢুকে শ্বাস বন্ধ হয়ে যায়। এই জন্য সে সাথে সাথে এসে দেখে সাকশন করে ব্লাড ক্লটটা সরাই ফেলবে, সরাইয়া একদম হেস্টিলি তাড়াতাড়ি ইনটিউবেট করে ফেলবে, এন্ডোট্রাকিয়াল টিউব দিয়ে অক্সিজেন দিলে পেশেন্টটা সেভ হয়ে যাবে, সায়ানোসিস হবে না। ঠিক আছে না? কিন্তু একজন জুনিয়র যে জানে, হয়তো সে এরকম কেস দেখে নাই কোনোদিন, সে তো শেকি হয়ে যাবে, ঠিক মতো দিতে পারবে না, ঠিক মতো কাজ করতে পারবে না, পেশেন্ট উইল বি লস্ট। এই জন্য বলা হয় সিনিয়র অ্যানেস্থেটিস্ট। এই করলাম। এখন টনসিল রিলেটেড তো আবার লাখখানেক প্রশ্ন আছে। হোয়াট ইজ পেরিটনসিলারিসিস? কোথায় ট্রিট করবা, কোথায় ছুরি ঢুকাবা, অজ্ঞান করবা নাকি অজ্ঞান না করে কি করবা? তারপরে হোয়াট ইজ প্যারাফেরিঞ্জিয়াল অ্যাবসেস, হোয়াট ইজ রেট্রোফেরিঞ্জিয়াল অ্যাবসেস। ঠিক আছে না? তো এইগুলা শিখতে হবে। পড়ার তো শেষ নাই। টার্গেট করে ফেলে। ঠিক আছে না? তো ডিগাম যে ধরতে না পারবে, এক্সটার্নালের রুশানলে পড়ে যাবে সে। আমি হয়তো মাফ করলাম, সে মাফ করবে না। এই জন্য তুরিয়াম যাদের নাই আজকের থেকে কিনে ফেলবা, কিনে বাসায় প্র্যাকটিস করবা। তুরিয়ামটা এরকম ফেলবা আগে মাটিতে, তারপরে এই দুই আঙ্গুল দিয়ে ধরবা, তারপরে এটার মধ্যে সাপোর্ট দিবা আর এটা দিয়ে অপারেট করবা। এটা অভ্যাসের ব্যাপার, অভ্যাস না করলে হবে না। অভ্যাস করতে হলে যন্ত্র লাগবে, আপনি বাতাসে করলে হবে না, অ্যারোবিক এক্সারসাইজ করতে হবে। ঠিক আছে? তোমার ইনস্ট্রুমেন্ট লাগবে, ব্যায়াম করতে হবে। যাদের নাই ইনস্ট্রুমেন্ট কিনে ফেলবা। একজন কন্ট্যাক্ট নিবা, নিয়ে চলে যাবা ঢাকায়, গিয়ে নিয়ে আসবা 200 তুরিয়াম। দোকানদারের কিছু লাভ হবে, তোমারও কিছু ফায়দা হবে। আসার সময় ডমিনোস পিজা টিজা খাই আইলা। সিনেমা তো নাই, নাইলে 100 সিনেমাও দেখে আসলাম।
পিএনএস মিরর কিভাবে ধরতে হয়? আয়নাটা উপরের দিকে না নিচের দিকে? কেন নিচের দিকে পিএনএস কি দেবো আমি? পিএনএস কি উপরের দিকে থাকে না নিচের দিকে থাকে? হ্যাঁ। আর আইএল মিরর কিভাবে ধরে? যে এখানে যন্ত্রপাতি আছে ওগুলো শিখাবে এখন। আইএল মিররটা প্যান হোল্ডিং পজিশনে ধরতে হবে, মিররটা থাকবে নিচের দিকে যেন আমরা লেরিংস দেখি। আর পিএনএস মিরর প্যান হোল্ডিং পজিশনে ধরতে হবে, মিররটা উপরের দিকে থাকবে, কারণ আমি পস্টেরিয়র নেজাল স্পেস নেজোফেরিংস এগুলো দেখব। তো ঠিক আছে, এই পর্যন্তই থাক আজকে। আমার রোগী টুকি আছে গিয়ে দেখতে হবে। আর ক্লাস নাই? তিনটা পজিশন, তিনটা জিনিস মনে রাখবে। একটা হলো পেশেন্ট ইন লাইন পজিশন, হেড ডাউন। তারপরে হলো স্ট্রং লাইট, মাথার উপর লাইট ভালো থাকতে হবে, স্ট্রং সাকার। আর হলো ইগল সাই। ইগল সাই মানে কি? ইগলের চক্ষু। সে এক সময়ের উপর থেকেও নিচে মরা গরু দেখতে পায়, তার আই সাইট এত ভালো। এই জন্য তোমার চক্ষু খুব ভালো থাকতে হবে। আর পেশেন্টকে এরকম শোয়া দিবা, শোয়া মাথার দিকটা নিচু করে দিবা, তারপরে টাং দিকটা দিয়ে হা করাবা। হা করে যে জায়গাটা দেখা যাচ্ছে অ্যাক্সেসিবল ফ্লাকচুয়েন্ট পয়েন্ট, ওইখানে লম্বা হাতলওয়ালা প্লেট দিয়ে একটা ইনসিশন দিবা। লোকাল অ্যানেস্থেসিয়া, নো অ্যানেস্থেসিয়া। হা করে এমনি, ঠিক আছে, জুড়ে ধরে। তারপরে স্ট্যাব এতটুকু ঢুকাবা না, এই 3 মিলিমিটার ঢুকাবা, ঢুকাই একটা কেটে ফেলবা। তারপরে সাইনাস ফোর্সেপ ঢুকাইয়া এটাকে ওপেন করলেই পুজটা বের হবে। তখন তোমার স্ট্রং সাকার থাকতে হবে, সাক করে পুজটা নিয়ে আসবে, ঠিক আছে। আর পেশেন্টের মাথার দিক নিচু থাকবে কেন? যাতে পুজটা বাইরে লেগেছে না নিচের দিকে আসবে। তাহলে তুমি অ্যাবসেস ড্রেন করবা এইভাবে, রেট্রোফেরিঞ্জিয়াল, অ্যাকিউট রেট্রোফেরিঞ্জিয়াল অ্যাবসেস। পেরিটনসিলার বসাইয়া হা করাইয়া তোমার যে একটা লাইন আছে, একটা হলো ইউগুলার দিকে একটা হরাইজন্টাল লাইন, আর অ্যান্টিরিয়র পিলার দিকে একটা পারপেন্ডিকুলার লাইন। এই দুইটা লাইন যেখানে ক্রস করছে এই জায়গায় একটা 3 মিলিমিটার ছুরি ঢুকায় দিয়ে তোমার সাইনাস ফোর্সের যেটা আছে এটা ওপেন করলেই দেখবা যে ভর ভর করে পাস আসতেছে, তখন সাকশন করে দেবে। এইখানে আমরা একটু স্প্রে দিই, বাট পেশেন্টের এত পেইন থাকে, ওই ওই ছিদ্র করার পেইন সে বুঝেই না, ঠিক আছে না। ওইটা দিয়ে তুমি পুজটা বের করে দিলেই সে রিলিফড হয়ে যায়, কথা বলা শুরু করে দেয়। আগে তো পটেটো ভয়েস হতো না, মুখে আলু রেখে কথা বললে যেরকম হয়, পটেটো ভয়েস। তোমার পাস ড্রেন করার পরে ওই ভয়েসটা তার নর্মাল হয়। হ্যাঁ, এই জন্য লোকাল আমরা দিই না। রেট্রোফেরিঞ্জিয়ালও একই, নো লোকাল, নো জেনারেল, কিচ্ছু দেওয়ার দরকার নেই। সে ওই তুমি যে ছিদ্র করবো ওইটাই টের পাবে না, এর চেয়ে বেশি বেতায় সে মরতেছে। তাহলে এই হলো তোমার অ্যাবসেস সম্পর্কিত। আর যদি কোনো ক্লাস টাস তোমরা অ্যারেঞ্জ করো বলো সকালের দিকে। আর আছে না টাইট শিডিউল? স্যার 10 তারিখের পরে স্যার ক্লাস স্যার শেষে কি? 10 তারিখের পরে শেষ, তারপরে কিন্তু স্যার আমাদের স্যার যেমন মানে সার্জারি তো তোমাদের তো পরীক্ষা হবে বোধহয় একটা। জি স্যার, এখন স্যার ডেট কি জানি নাম দিছে এটা, প্রি পোস্ট ব্লক অ্যাসেসমেন্ট। পোস্ট ব্লক অ্যাসেসমেন্ট আগে ছিল, এখন প্রি এলিমেন্টারি। প্রশ্ন করে। হ্যাঁ, এগুলো ঠিক আছে। তোমরা যদি অ্যারেঞ্জ করতে পারো আর কোনো কিছু জানতে চাও, কোনো ক্লাস আমাকে বলো।